এটা পঞ্চতরণীর বেস ক্যাম্প। আমরা সেই ভোর 4টের সময় চন্দনবাড়ি থেকে যাত্রা শুরু করেছিলাম। সেইখান থেকে আমরা পিশুটপ, শেষনাগ, পশুপত্রী, গণেশটক হয়ে রাত্রে সন্ধেবেলায় 5টা সাড়ে 5টা নাগাদ এই পঞ্চতরণী বেস ক্যাম্পে পৌঁছলাম। এইখানে পড়ছি দেখিয়ে প্রথমে আমরা টেন্ট জোগাড় করলাম। এই টেন্টে অসম্ভব ঠান্ডা, বরফের ওপর এই টেন্ট তৈরি করা। কিছু কিছু টেন্ট আছে যেগুলো ভেতরে চার পায়ে খাটিয়ার মতন ব্যবস্থা আছে, অসম্ভব ঠান্ডা। কিছু টেন্ট আছে যেগুলো বরফের ওপরই প্লাস্টিক, কম্বল, তার উপরে প্লাস্টিক, তার উপরে কম্বল দিয়ে করা। যেরম যেরম পাওয়া যাবে অ্যাভেলেবিলিটি সেই অনুযায়ী ভক্তরা এটা নিচ্ছে। আর রাত্রির বেলা আমরা এই বেস ক্যাম্পে থাকার পর ভোর হয়েছে, সবে সকালবেলা এই সূর্যের আলো পাহাড়ের ওপর পড়ছে, অপূর্ব রূপ, যেন মনে হচ্ছে কৈলাসের মধ্যে আছি। 2-3টে পাহাড়, তার খাঁজে কিছুটা সমতল জায়গা, তার মধ্যেই এই বেস ক্যাম্প। আপনারা দেখতে পাচ্ছেন এই আমাদের ক্যাম্পের পাশেই বিশাল পাহাড়, তার মাথায় বরফ এবং উল্টো দিকেও একটি পাহাড়। পঞ্চতরণীর এই বেস ক্যাম্প বলে বোঝানো যাবে না। চতুর্দিক পাহাড় দিয়ে ঘেরা, তার মধ্যে কিছুটা সমতল জায়গা, তার মধ্যেই এই ক্যাম্প। এবং তাঁবু থেকে যেই বেরিয়েছি সে যেন স্বর্গরাজ্য, মানে কৈলাসে আছি মনে হচ্ছে। সূর্যের আলো, উদীয়মান সূর্যের আলো যেই পাহাড়ের মাথায় পড়েছে, তার রূপ কি দেখে মানে চোখ ফেরাতে পারছি না। এই সামনে বাঁদিকে সবুজ পাহাড়, এদিকে একটা ধূসর পাহাড়, তার মধ্যে বরফের আর এক সুন্দর শিবলিঙ্গর মতন পাহাড়, অপূর্ব রূপ। সত্যি এইখান দিয়েই মহাদেব পার্বতীকে নিয়ে সেই পবিত্র অমরনাথের গুহায় যাত্রা করেছিলেন, তাই জন্যেই হয়তো এত তার রূপ সে বলে বোঝানো যাবে না। এই ঝর্ণাটা পড়ছে দেখুন, এত উঁচু থেকে ঝর্ণা পড়ছে, প্রথমে তো খালি চোখে বুঝতেই পারছিলাম না। উঁচু পাহাড়ের যে মাথায় বরফ জমে আছে, সেই বরফের জল গলতে গলতে এসে ঝর্ণা দিয়ে কি সুন্দরভাবে সরুভাবে পড়ছে। পরে ক্যামেরায় যখন জুম করলাম তখন এর প্রকৃত রূপ দেখতে পেলাম। থেকে যে পড়ছে এই ঝর্ণা, তার উৎপত্তি স্থল অপূর্ব সুন্দর লাগছে। শুকনো এক পাহাড়, তার মধ্যে দিয়ে যেন গঙ্গা বেরিয়ে আসছে, এমন সুন্দর এই রূপ। পাহাড়ের পাশে এই ঝর্ণা সঙ্গে সঙ্গে বয়ে চলেছে। একটু পরেই আমরা সামনের দিকে আরও 1 কিলোমিটার গিয়ে আমাদের অমরনাথের যাত্রা শুরু হবে। তার আগে হাঁটতে হাঁটতে চলেছি এই হেলিকপ্টারের বেস, এটা হচ্ছে পঞ্চতরণীর হেলিপ্যাড বেস। এখান থেকে ভক্তরা নীলগাড়ত হেলিপ্যাড বেস আছে, সেইখানে যাত্রা যায়। এবং যেসব ভক্তরা পায়ে হেঁটে আসতে পারবে না, তারা অনলাইনে টিকিট বুক করে এই পহেলগাঁও থেকেই হেলিকপ্টার নিয়ে সেই পঞ্চতরণীতে নামায়। এখান থেকেই ভক্তরা 6 কিলোমিটার পায়ে হেঁটে অথবা পালকিতে অথবা ঘোড়ায় এই পবিত্র অমরনাথ গুহার দর্শন করতে যান। এবং গুহার ঠিক 1 কিলোমিটার আগে সেইখানে আর কোনো ঘোড়া কিছুই যাবে না, সেখানে সম্পূর্ণ পায়ে হেঁটে অথবা পালকিতে যেতে হবে। আমার পঞ্চতরণী, এই পঞ্চতরণীতে পার্বতী মহাদেবকে প্রশ্ন করলেন, স্বামী তুমি সব তোমার প্রিয় সঙ্গীকে এক এক করে রেখে এলে, এখনো তো একজন রয়ে গেল। স্বামী বললেন, হ্যাঁ গঙ্গা, তাকে আমি এখানেই রেখে যাচ্ছি। এই জন্যেই এই পঞ্চতরণী এত সুন্দর, এবং সেই জন্যেই ভক্তরা এই অমর গঙ্গা বলে খ্যাত। এই যে খরস্রোতা বরফের নদী, এটি অমর গঙ্গা বলে পরিচিত। এখন আমরা যাত্রা শুরু করে আরম্ভ করে দিয়েছি। সেই বাঁদিকে আমাদের অমর গঙ্গাকে রেখে ছোট্ট এই সরু রাস্তা, এই একই রাস্তা দিয়ে ভক্তেরা যাচ্ছে এবং আসছে, তার জন্যে প্রচণ্ড বিপদ সংকুল। এই ক্ষুদ্র রাস্তার চওড়া 5 থেকে 4 কি 5 ফুট হবে। এর মধ্যেই
ভক্তরা একদিক দিয়ে আসছে, একদিক দিয়ে যাচ্ছে, তার পাশেই খাদ। কোনো কারণে ফসকে গেলেই একদম খাদে পড়ে যাবে এবং প্রচণ্ড দুর্গম, কারণ এই বরফের রাস্তা ঘোড়া গিয়ে গিয়ে বরফ গলে পিচ্ছিল হয়ে গেছে, একদম কাদায়। দেখতেই পাচ্ছেন আপনারা। এইখান দিয়েই আবার কিছুটা শুকনো। সঙ্গীতা চলেছে আগে লাল ঘোড়ায়, তার আগে শ্বেতা আছে, পেছনে আমি আছি। সামনেই সেই পবিত্র অমরনাথ গুহায়, সেই অমরনাথজিকে দর্শন করার আশায় চলেছি। এক অপরূপ দৃশ্য বাঁদিকে, যেখানে যেখানে এই বরফের আস্তরণ পড়ে আছে, দেখে মন প্রাণ ভরে যাচ্ছে। দূরে পিঁপড়ের শাড়ির মতন ভক্তরা চলেছে সেই খাদের ধার দিয়ে দিয়ে। ওই ওপাশ থেকে কিছু ভক্ত আসছে, তারা এবং যারা হেঁটে যাচ্ছে তারা সাইড দিয়ে উঁচুতে সরে যাচ্ছে, কোনো কারণে যাতে দুর্ঘটনা না ঘটে। দেখুন এই জায়গাটা কি সুন্দর, দুদিকে বরফ, তার মধ্যে দিয়ে আবার এই অমরগঙ্গাকে দেখা যাচ্ছে না। দূরে ওই সরু রাস্তাটা দিয়ে আর একটা পাহাড় টপকে আরও সামনের দিকে যেতে হবে। খুব ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি। আমাদের ডান হাতে বরফের আস্তরণ, বাঁ পাশে বরফের নদী, এক অপূর্ব সুন্দর। এত কষ্ট পালকি করে তারা দর্শন করে ফিরে আসছে ভক্তেরা। এই পালকি সম্ভবত আমাদের সময় তখন 5 থেকে 6,000 টাকা ভাড়া নেয় পঞ্চতরণী থেকে অমরনাথ গুহা। কিন্তু এই অমরনাথ গুহার যাবার 1 কিলোমিটার আগে, যেখানে এই সিঁড়ি আরম্ভ হচ্ছে, সেখান পর্যন্তই যাবে, তারপর পায়ে হেঁটে যেতে হবে। এই দেখুন এই জায়গাটা কি বিপদ, মানে সামনে দিয়ে টপকে নিচে নেবে, তার ওপর দিয়ে ওই পাহাড়টাকে টপকাতে হবে। উঁচুতে দূরে মানুষগুলোকে দূরে দেখা যাচ্ছে সেই পুতুলের মতন। ওপর দিয়ে একটি হেলিকপ্টার চলে গেল, ভক্তদের নিয়ে আসছে আর দিয়ে আসছে। নীলগড় থেকে পঞ্চতরণী, পঞ্চতরণী থেকে নীলগড়, এই পাহাড়টাকে টপকাচ্ছে। এবার আমরা গুহার কাছাকাছি চলে এসেছি। ওই যে সামনে দূরে গুহা দেখা যাচ্ছে, তার সামনে বহু ভক্তের টেন্ট। এইখানে যারা বালতাল দিয়ে আসেন, তারা এইখান দিয়ে এসে একদম গুহার সামনেই টেন্টে থাকেন, যাতে সকালবেলা উঠেই অমরনাথজির দর্শন করা যায়। এই পেছন দিকে যে রাস্তাটা, আমাদের উল্টো দিকে যে একটা সরু রাস্তা দেখা যাচ্ছে, ভক্তরা যাচ্ছে, ওইটা বালতাল দিয়ে আসার রাস্তা। আর আমরা পাহেলগাঁও দিয়ে এলে এই দিক দিয়ে এসছি পঞ্চতরণী। বালতাল দিয়ে একই দিনে আসা যায়। সকালবেলা যাত্রা শুরু করলে বিকেলবেলা পৌঁছে যাওয়া যায়, কিন্তু প্রচণ্ড খাড়াই। আমরা একদম গুহার সামনে এসে গেছি। এখন আমরা এই গুহার সিঁড়িগুলো পর্যন্ত দেখতে পাচ্ছি। এরপরেই আমাদের ক্যামেরা জমা দিয়ে দিতে হবে। আর একটু কাছে গেলে পাহাড়ের গা ঘেঁষে ভক্তরা আসছে, আমরা পাহাড়ের খাদের ধার দিয়ে দিয়ে যাচ্ছি। আর গুহার সামনেই ভক্তদের থাকার স্ট্যান্ডের ব্যবস্থা। সে এক অসম্ভব ঠান্ডা, তার মধ্যেই ভক্তরা এইখানে রাত্রিতে থাকেন। ভোরবেলা অমরনাথজির আরতি এবং দর্শন করে তারা এইখান থেকেই ফিরে আসে। একদম গুহার কাছে থাকার এক আলাদা নৈসর্গিক আনন্দ, সে বলে বোঝানো যাবে না। আইসদা সামনে হাঁটছেন, এইখান থেকে আমাদের ঘোড়া পেছনে ছেড়ে দিতে হয়েছে। এই 1 কিলোমিটার গুহার কাছে পর্যন্ত হেঁটে যেতে হবে। আইসদা আস্তে আস্তে ধীরে ধীরে পিচ্ছিল রাস্তা দিয়ে হাঁটছে, আমি তার পেছনে হাঁটছি। সঙ্গীতা শ্বেতা আগে এগিয়ে গেছে। আমরা ওই গুহার সামনে, ওখানে গিয়েই একসঙ্গে দেখা করব, কেননা এই রাস্তায় একসঙ্গে যাবার উপায় নেই। এত সরু রাস্তা যে একই দিক দিয়ে একই রাস্তাতে যাতায়াতের ফলে খুব সাবধানে চলাফেরা করতে হয়। একদম গুহার কাছাকাছি চলে এসেছি। এই যে সামনে বরফের আস্তরণ, এই দূরে কি সুন্দর দৃশ্য, দূরে বালতালের যাওয়ার এই রাস্তা, ওপর থেকে বরফের
যেন তুষারের বয়ে নেমে এসছে, তার পাশ দিয়ে বুক চিরে এই রাস্তা বালতালের দিকে বেরিয়ে যাচ্ছে। ভক্তরা যারা একই দিনে দর্শন করে ফিরছেন তারা এই বালতাল দিয়ে ফিরে যাবেন। অনেকে পাহেলগাঁও দিয়ে এসেও ফেরার সময় বালতাল দিয়ে ফিরে যান। এই বরাবর পুরো দুটো পাহাড়ের মধ্যিখানে যে সমতল জায়গা, সেখানেই ভক্তরা রাত্রিরে টেন্টে থাকেন যাতে সহজেই অমরনাথজিকে দর্শন করা যায়। বয়স্ক মানুষেরা পঞ্চধর্মী থেকে হেলিকপ্টারে আসার পর পালকিতে করে আসছেন অমরনাথজি থেকে দর্শন করার জন্যে। আমরা চলে এসেছি গুহার কাছাকাছি। আমাদের সামনে পালকিতে রয়েছে কিছু মানুষ, দূরে আর একজনকে দেখতে পাচ্ছি, তারা শর্ট রাস্তা দিয়ে পালকি করে নিয়ে যাচ্ছে ভোটাররা। গুহার কাছাকাছি চলে এসেছি। এই গুহার কাছেই এখানে টেন্ট, এখানে প্রচুর লঙ্গরখানা করা আছে। ভক্তদের এখানে খাওয়ার থাকার কোনো অসুবিধা নেই। অমরনাথজির দর্শন হওয়ার পর মানে কি বলবো আপনাদের, মানে আপনাদের হাতে পায়ে ধরে আপনাকে খাওয়াবে। সে অপূর্ব গরম দুধ, তার মধ্যে বাটার দিয়ে পাউরুটি, জেলি, নানা রকম জিনিস। ভক্তদের সেবা করার জন্যে এখানে বহু লঙ্গরখানা খোলা আছে। এই যে এইখানে 300 সিঁড়ি, দূর থেকে এই ক্যামেরা এখান থেকে পর্যন্তই তোলা যাবে এই গুহা। এই 300 সিঁড়ি যাত্রার প্রথম দিকে যদি যাত্রা করা যায় সবচেয়ে ভালো। 1898 খ্রিস্টাব্দে 2রা আগস্ট স্বামী বিবেকানন্দ কাশ্মীরের এই অমরনাথ গুহায় অমরনাথজিকে দর্শন করার জন্য এসেছিলেন তার শিষ্যদের নিয়ে। তার দর্শনের পর তার অনুভূতির কথা কিছু আমরা শুনব। শতাধিক বর্ষ পূর্বে 1898 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ অমরেশ্বর শিবের দর্শনে এসেছিলেন কাশ্মীরের অমরনাথে। প্রধান দেবতা তিনি, মোক্ষদাতা, অনেক রূপে তিনি ভক্তদের নিকট পূজিত। দক্ষিণামূর্তি রূপে তিনি আধ্যাত্মিক গুরু, নটরাজ রূপে স্বর্গীয় নৃত্যের তিনি সৃষ্টিকর্তা, আবার কাশীতে বিশ্বনাথ রূপে মৃত্যুপথযাত্রীদের মুক্তির প্রদাতা। ভারতের অনেক তীর্থস্থান শিবের প্রতি সমর্পিত। কালক্রমে এই তীর্থের অবস্থান সম্পর্কিত তথ্য লুপ্ত হয়। মধ্যযুগে গুহাটি পুনরাবিষ্কৃত হয়। অনুপম নৈসর্গিক পরিবেশে গুহা মধ্যে প্রাকৃতিক খেয়ালে নির্মিত তুষারলিঙ্গের আকর্ষণ তীর্থযাত্রীদের আনন্দ। 1898 সালে গ্রীষ্মকালে সিস্টার নিবেদিতা ও আরও কয়েকজন ভক্ত সঙ্গে অমরনাথের তীর্থযাত্রা করেছিলেন। 2রা আগস্ট তারিখে অমরনাথ গুহায় স্বামীজির এক গভীর আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল, যা তিনি বিস্তারিতভাবে কখনো প্রকাশ করেননি। শুধু বলেছিলেন ওই সময় শিব সাক্ষাৎ তার সমক্ষে আবির্ভূত হয়ে তাকে ইচ্ছা মৃত্যু প্রদান করেছিলেন। জ্যোতির্লিঙ্গের প্রতি এই শিবলিঙ্গ। অমরনাথের গুহার মধ্যে প্রবেশ করে অপূর্ব সেই বহু উচ্চ শিবলিঙ্গ দর্শন করলাম। আমরা যাত্রার 4 দিনের মাথায় এই শিবলিঙ্গ দর্শন করেছিলাম, তাই সম্পূর্ণরূপে শিবলিঙ্গ দেখতে পেয়েছিলাম। প্রায় 10 ফুট হবে, এক অপূর্ব দিব্য রূপ। এই প্রণাম প্রার্থনা জানিয়ে আমরা বেরিয়ে এলাম। এরপরে আমরা এখান থেকে সন্মার্গ হয়ে ক্ষীর ভবানী মাতার উদ্দেশ্যে যাত্রা করব। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। পরের ভিডিও আপলোড হলেই আপনাদের কাছে পৌঁছে যাবে।